হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। তোমরা যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো এবং যারা রেগুলার ফলো করছো তারা জানো যে আমি প্রিভিয়াস ইয়ারে এসএসসি সিজিএলে সায়েন্সের যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো ডিসকাস করছি এবং ইটস এ কমপ্লিট ডিসকাশন। এখানে আমরা দেখব যে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স এসেছিল বা কতটা ডেপথ থেকে কোয়েশ্চেন্স এসছে। তো মোটামুটি 60টা কোয়েশ্চেন্স হয়ে গেছে, তোমরা অলরেডি জানো। এরপর আমরা আমাদের স্পিড, আমাদের স্ট্রাইক রেট একটু বাড়াবো এবং আমরা 15 করে কোয়েশ্চেন দেখব যে কী কী কোয়েশ্চেন্স এসেছিলো, তাদের কনসেপ্টগুলো কী কী। ঠিক আছে, তো চলো তোমরা যারা যারা এখনো অবধি এই যে সিরিজটাকে দেখোনি বা ফলো করোনি তারা অবশ্যই আগের যে সমস্ত ভিডিওসগুলো আছে সেগুলো দেখে নিও, সেগুলো কভার করে নিও। বিকজ প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু আপকামিং এক্সামসের জন্য খুব ইম্পর্টেন্ট। বিকজ দেখো, কোয়েশ্চেন্স রিপিট হয় না, যদি রিপিট কিছু হয় সেটা হবে কনসেপ্ট। সেই কনসেপ্টের ওপর একটা ডিফারেন্ট ভ্যারাইটি বা একটা ডিফারেন্ট ফ্লেভারের কোয়েশ্চেন্স আসবে। ওকে, তো সেই কারণের জন্য চ্যাপ্টার্সগুলো অ্যালং উইথ দ্য অ্যান্সার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে হচ্ছে কোন কোন পার্ট থেকে বা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে আস্ক করেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি আজকে আমাদের ক্লাস শুরু করি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলেছে যে ফার্টিলাইজেশন অকার্স নর্মালি ইন দ্য, ওকে, তো এখানে যেটা প্রসেস বলেছে ফার্টিলাইজেশন, এটা কি না, এটা হচ্ছে যে মেল গ্যামেট, যদি আমি বলি যে মেল গ্যামেট মানে কি, স্পার্ম আর তার সাথে আমি বললাম ধরো ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট যেটা হচ্ছে ওভাম, বা খুব সহজ বাংলায় বললে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো একত্রিত হয়ে একটা নতুন অপত্য বা অফস্প্রিংয়ের জন্ম দেয়। তো এই যে পদ্ধতিটা, এই যে প্রসেসটা, সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে এই ফার্টিলাইজেশনটা নর্মালি কোথায় হয়, তো মাথায় রেখো এই ফার্টিলাইজেশনটা নর্মালি হয় হচ্ছে সার্ভিক্স, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাস। তো এটার অপশন হবে ফ্যালোপিয়ান টিউব। ওকে, এবার এই ফ্যালোপিয়ান টিউবেরও কিন্তু আরও কিছু কিছু নাম আছে, তোমরা সেগুলো মাথায় রেখো, কারণ হয়তো কোনোদিন কোনো কোয়েশ্চেনে বা কোনো এক্সামে কিন্তু ওই যে আরেকটা নাম বা আরেকটা যে ওয়ার্ড সেখান থেকে তো জিজ্ঞেস করেছে। ওকে, তো সেগুলো তোমরা কিন্তু মাথায় রেখো। যেমন এটার একটা নাম হয়, মাথায় রেখো, ওভিডাক্ট, ওভিডাক্ট। এই ওভিডাক্ট জিনিসটা যেটা এবং ফ্যালোপিয়ান টিউব এই দুটো কিন্তু আলটিমেটলি একই। ঠিক আছে, এর আরেকটা নাম হয়, সেটা হচ্ছে অ্যাম্পুলা অফ। ঠিক আছে, তো মেনলি মাথায় রাখবে যে এই ফ্যালোপিয়ান টিউব টার্মটাই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সে আসে এবং তার সঙ্গে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ওভিডাক্ট। এই দুটো অপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল এই কোয়েশ্চেনের ব্যাপারে আমাদের যে ডিসকাশন। এবং এই যে আমাদের মানব শরীরের যে সমস্ত বিভিন্ন কার্যকলাপ, সেটা রক্ত প্রবাহ হতে পারে, মানে ব্লাড সার্কুলেশন হোক, বা আমাদের ব্রেন, এই ধরনের আমাদের মানে শরীরের বডি পার্টের উপর থেকে কিন্তু কোয়েশ্চেন্স রেগুলার বেসিসে আসে। তো তোমাদের মানে বায়োলজির মধ্যে অন্তত সেই পার্টটা খুব ভালোভাবে প্রিপেয়ারও করতে হবে এবং সেই পার্টটাকে রেডিও রাখতে হবে। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে কি আছে। বলেছে পিপল কনজিউমিং অ্যালকোহল ইন হেভি কোয়ান্টিটিস জেনারেলি ডাই অফ। যারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে তাদের যে মৃত্যু হয় সেটা কোন কারণের জন্য হয়। এবার দেখো যেগুলো অপশনস বলেছে, লিভার অর স্টোমাক ক্যান্সার, উইকেনিং অফ হার্ট মাসলস লিডিং টু কার্ডিয়াক অ্যারেস্ট, এটা তো কোনোভাবেই হবে না, বুঝতেই পারছো। ব্লাড ক্যান্সার, এটাও হয় না। এটার ক্ষেত্রে যে অপশানটা হবে বা যেটা কারেক্ট অপশান সেটা হচ্ছে সিরোসিস। ওকে, সিরোসিস, এই সিরোসিসটা কিন্তু এক টাইপের একটা ডিজিজ বা রোগ। এটা কি হয়, যখন ধরো অত্যধিক মাত্রায় কেউ মদ্যপান করছে, বা এর আরেকটা ইম্পর্টেন্ট রিজনও হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস। যদি হেপাটাইটিস হয় তাহলেও কিন্তু লিভারই আক্রান্ত হয় মানব শরীরের এবং তার সাথে এই সিরোসিসটা হওয়ার চান্স থাকে। এছাড়াও এক্সেসিভ অ্যালকোহল কনজামশন, যেটা এখানে অপশানে বলেছে যে এক্সেসিভ অ্যামাউন্টে অ্যালকোহল কনজামশন যদি হয় এক্সেসিভ অ্যামাউন্টে যদি অ্যালকোহল কনজামশন হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। এখানে এই রোগের ক্ষেত্রে কি হয় না, এই রোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি
আমাদের লিভারের যে সমস্ত কোষগুলো থাকে বা যে সমস্ত সেলগুলো থাকে অ্যাক্টিভ সেল, সেগুলো মারা যায় এবং তার জায়গায় ডেড সেলস চলে আসে। অর্থাৎ বেসিক্যালি লিভার মানে বলতে পারো লিভার পচতে শুরু করে বা সেই লিভারটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, তো সেই রোগটার নামই হচ্ছে সিরোসিস। এছাড়া আরেকটা মাথায় রেখো যে এই সিরোসিসটা কিন্তু মানে এটার কোনো মানে এর কোনো ট্রিটমেন্ট নেই। অর্থাৎ যদি কোনো লিভারের কোনো সেলগুলো দেখা গেল যে একবার ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে আর ফিরিয়ে আনা যাবে না, সেগুলোকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমরা অন্য সেলস আনতে পারি, সেটা পসিবল। বাট যদি কারোর একবার সিরোসিস হয় বা যদি দেখা গেল তার লিভার কমপ্লিটলি পচে গেছে, সেটা কিন্তু আর আগের স্টেজে ফিরিয়ে আনা যাবে না। ওকে, এই রোগটার কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না, এটা এই টাইপের রোগ সিরোসিস। তো মাথায় রেখো। এবং এই সিরোসিসের মেন রেসপন্স মানে মেন যেটা কারণ বা মেন যে কারণের জন্য হয় সেটা হচ্ছে এক্সেসিভ অ্যালকোহল, মানে এক্সেসিভ ড্রিঙ্কিং অফ অ্যালকোহল। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে কি আছে। বলেছে দ্য অর্গানিজমস অ্যাট দ্য বেস অফ দ্য গ্রেজিং ফুড চেন। গ্রেজিং ফুড চেন তার সব থেকে নিচে কে আছে? ফুড চেন কি না, ফুড চেন হচ্ছে এক ধরনের প্রাণী, তাকে আরেকজন খাচ্ছে, আরেক ধরনের প্রাণী তাকে আরেকজন খাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি ফুড চেন। যদি বলি গ্রেজিং ফুড চেন, এর ফুড চেনটা কি সেটাকে দেখি। ফুড চেনের ক্ষেত্রে সব থেকে নিচে যে থাকবে বা যে অ্যাকচুয়ালি খাবারটা তৈরি করছে, খাবারটা প্রডিউস করছে, সে হচ্ছে প্রডিউসার, মানে প্ল্যান্টস আমাদের ক্ষেত্রে প্রডিউসার্স। এই যারা প্রডিউসাররা খাবার তৈরি করেছে এবং ধরো গাছপালা, শাক সবজি, এই সমস্ত জিনিস, এবং সেগুলো ফার্স্টে কে কনজিউম করছে? হার্বিভোরাস বা যারা তৃণভোজী, সেই সমস্ত হার্বিভোরাস অ্যানিমালস হার্বিভোরাস। ওকে, হার্বিভোরাসরা হচ্ছে মানে যারা এই ধরনের গাছগাছালি খায়। ওকে, এরপরে যদি আমি ফুড চেনে দেখি নেক্সট মেম্বারকে, নেক্সট মেম্বার হচ্ছে মাংসাশী প্রাণী যারা হয়। অর্থাৎ যেমন ধর আমি যদি এক্সাম্পল দিই হার্বিভোরাসের গরু, ছাগল বা যেগুলো আমরা দেখছি সেগুলো, এরপরে এই সমস্ত গরু, ছাগল বা এই ধরনের যারা তৃণভোজী প্রাণী, সেই সমস্ত প্রাণীদেরকে যারা ভক্ষণ করে বা যে সমস্ত মাংসাশী প্রাণী, তাদেরকে বলা হয় কার্নিভোরস, দ্যাট ইজ কার্নিভোরস। আর যখন এই কার্নিভোরস আবার আরেক ধরনের মানে অ্যানিমালসও হয় যারা হচ্ছে অমনিভোরস, এরা সবই খায়, বেসিক্যালি সর্বভুক যাদেরকে বলা হয়। তো সেটা ফুড চেনের মধ্যে আমি আনছি না, ফুড চেনে হলো কার্নিভোরস। এরপর যখন এই হার্বিভোরস বলো বা প্রডিউসার্স বলো, কার্নিভোরস বলো, যখন এরা সবাই মারা যাবে, যখন সবার এদের ডেথ হবে, তখন তাদের শরীরের যে সমস্ত পুষ্টিগত যে মানে যেগুলো আছে সেগুলোকে ডিকম্পোজ করবে ব্যাকটেরিয়া বা এরা। এরপরে আসবে ডিকম্পোজার্স, ডিকম্পোজার্স। ওকে, এই হলো তোমার গ্রেজিং ফুড চেনের যে পুরো ফুড চেনটা। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে বেসে কোনটা থাকে, বেসে থাকে প্রডিউসার্স। ওকে, তো এখানে অ্যান্সার যেটা হবে দ্যাট উইল বি প্রডিউসার্স, অপশন সি। যদি বলতো যে সব থেকে হাইয়েস্ট মানে বেসের জায়গা হয়তো বলতো যে অ্যাপেক্সে কোনটা আছে, ইন দ্যাট কেস তখন কি হতো? এটা হতো। তো এই ফুড চেনগুলো কিন্তু তোমরা মাথায় রেখো যে এই ফুড চেনগুলো কিন্তু ডিফারেন্ট কেসে ডিফারেন্ট হবে। ইন কেস অফ পন্ড যদি বলি, পুকুর, ডিফারেন্ট হবে, বা যদি বলি গ্রেজিং ফুড চেন ডিফারেন্ট হবে। ঠিক আছে, এই ছিল ফুড চেনের কনসেপ্ট। এবং এই কোয়েশ্চেন অনুযায়ী যেটা বলেছে বেস হবে প্রডিউসার্স। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দ্য মাস অফ 10 মোলস অফ ওয়াটার। দেখো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমরা অলরেডি আগেরা ডিসকাস করেছি, যেখানে কনসেপ্ট চেয়েছিল বা যেখানে যেটা জানতে চেয়েছিল যে হেভি ওয়াটার আর প্লেন ওয়াটার, যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার, তাদের মধ্যে ডিফারেন্স কি। সেখানে কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে কোনো একটা মলিকিউলের ক্ষেত্রে তার মলিকুলার ওয়েট কী করে বার করবে। তো দেখো সেই কোয়েশ্চেনের বা সেই কনসেপ্টের কাইন্ড অফ রিপিট কিন্তু আমরা এই কোয়েশ্চেন সেটেই পেয়েছি। সেই কারণের জন্য কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো, বিকজ এটা কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে, তো চলো দেখি এর অ্যান্সারটা কি হবে। দেখো একটা যদি বলি ওয়াটারের মলিকিউল H2O, এবার এই H2 এর একটা মলিকিউল, একটা মলিকিউল বা একটা অণুতে কি থাকে? দুটো হাইড্রোজেন, তার সঙ্গে হচ্ছে একটা অক্সিজেন। এবার কি বললাম না, একটা অক্সিজেন। এবার এই হাইড্রোজেনের যেটা অ্যাটমিক ওয়েট কত? 1। নাম্বার অফ অ্যাটম কটা আছে? দুটো। তাহলে যদি একটার ওয়েট 1 গ্রাম হয়, তাহলে আছে দুটো কত ওয়েট হবে? 2 × 1।
সিমিলারলি ইন কেস অফ অক্সিজেন, অক্সিজেনের যেটা অ্যাটমিক ওয়েট সেটা হলো কত 16, কারণ 8 ও 16, তার জন্য যেটা এর অ্যাটমিক ওয়েট হলো 16, নাম্বার অফ অ্যাটম কটা আছে একটা, তাহলে এটা হবে 1 × 16, অর্থাৎ যদি আমি টোটাল করি এটা হচ্ছে 18 গ্রাম। এই 18 গ্রামটা কিসের না 18 গ্রামটা হচ্ছে 1 মোলের। এবার জিজ্ঞেস করেছে 10 মোল অফ ওয়াটারের মাস কত হবে, তাহলে জাস্ট এটা ইন্টু 10, দ্যাট ইজ 180 গ্রাম। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে আমরা মলিকিউলার ওয়েট বার করতে পারি। এখানে যেমন অ্যান্সার ভুল আছে মাথায় রেখো, সব অ্যান্সার কিন্তু ঠিক থাকবে না, তো যে অ্যান্সারগুলো আমি বলবো সেগুলোই তোমরা মাথায় রেখো এবং সেইগুলি তোমরা সলভ করে আসবে, সেই কনসেপ্টগুলোকে ইউজ করে আসবে। ওকে, এখানে অ্যান্সার হবে 180 গ্রাম, আর যদি বলতো 1 মোল অফ ওয়াটার কত, তাহলে কিন্তু অ্যান্সার হবে 18 গ্রাম। ওকে, তো এখানে অ্যান্সার হবে 180 গ্রাম। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে ভাইটামিন এ ইজ রিচ ইন, বা ভাইটামিন এ কোন ধরনের খাবারে ম্যাক্সিমাম পাওয়া যায়, তো মাথায় রেখো এটার অ্যান্সার হবে ক্যারট বা গাজর। এবার যদি বলি ভাইটামিন এর সাইন্টিফিক নেম কি, আমি আগে ডিসকাস করেছি, এর সাইন্টিফিক নেম হলো রেটিনল। ওকে, এর সাইন্টিফিক নেম হচ্ছে রেটিনল। রেটিনল এটা যদি কম থাকে বা যদি ভিটামিন এর ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হবে দৃষ্টিশক্তির হবে, বা আমাদের মানে যে রোগটা হবে সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস। ওকে, মাথায় রেখো এটা। ওকে, তো এই ছিল ভাইটামিন এর সোর্স। এছাড়াও কোন কোন ভিটামিনের কীরকম সোর্স, বা কিছু কিছু ভিটামিনের সোর্স খুব স্পেশাল হয়, সেগুলোও কিন্তু তোমরা দেখে রাখবে। যদি আমি এক দুটো এক্সাম্পল বলি, ভিটামিন সি আমলা বা যেগুলো একটু টক, লেবু এই ধরনের যে ফল বা সবজি সেখানে পাওয়া যায়। সিমিলারলি যদি আমি বলি যে ভিটামিন বি সূর্যালোকে পাওয়া যায় বা কড লিভার অয়েলে পাওয়া যায়। সিমিলারলি ভিটামিন এ হচ্ছে ক্যারট, গাজর, স্পিনাচ, পালং শাক এই ধরনের খাবারে কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে দ্য হাই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কম্পেয়ার টু হাইড্রোজেন সালফাইড অর হাইড্রোজেন ক্লোরাইড ইজ ডিউ টু। ওকে, ফার্স্ট এই কোয়েশ্চেনটা বোঝো, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন। ওকে, এখানে বলেছে যে ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সবাই জানো এটা। ঠিক আছে, সিমিলারলি বলেছে যে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে মাথায় রেখো, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হলো -60 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তেমনই বলেছে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হচ্ছে -85 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কোয়েশ্চেনে বলেছে যেটা যে এই হাই বয়লিং পয়েন্ট দেখো জলের কত 100, বাকিগুলোর 0 থেকেও কম, যেটা টেম্পারেচার সেটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার। তাহলে বলেছে যে হাই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার সেটা কেন হচ্ছে, তার জন্য রেসপন্সিবল কেন, মানে কে, বিকজ এখানেও হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা মলিকুল তৈরি হয়েছে, এখানেও হাইড্রোজেন এবং সালফারের একটা মলিকুল তৈরি হয়েছে, এখানেও হাইড্রোজেন এবং Cl বা ক্লোরিনের একটা মলিকুল তৈরি হয়েছে। তাহলে এর বয়লিং পয়েন্টটা তো বেশি কেন, মাথায় রেখো এর জন্য যারা রেসপন্সিবল সেটা হবে হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ড। এবার বলি হাইড্রোজেন বন্ডটা কি না, হাইড্রোজেন বন্ড হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে এমন কিছু কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল দেখব যেখানে হাইড্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন এবং N এই তিনটের সাথে কি করে না হাইড্রোজেন বন্ড তৈরি করে। এবার দেখো এখানে কি আছে, অক্সিজেন রয়েছে। এবার এই অক্সিজেনের ক্ষেত্রে কেসটা কি হয়, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো এই হলো জলের অ্যাটম, এই হলো একটা জলের অ্যাটম। এবার এখানে এই যে জলের অক্সিজেন অ্যাটমটা আছে, সরি এটা যেটা জলের মলিকিউল, এটা জলের এখানে যে অক্সিজেনের অ্যাটমটা আছে সেই অ্যাটমটা অন্য একটা জলের মলিকিউলের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে, অর্থাৎ
জিনিসটা কাইন্ড অফ এরকম হয়, এটা একটা জলের মলিকিউল, এটা একটা জলের মলিকিউল, এর যেটা অক্সিজেন সেই অক্সিজেনটা পাশের জলের মলিকিউলের হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করেছে। এরকম জলে হাজারটা লাখটা মলিকিউল আছে, এরকম লাখ মলিকিউলসের মধ্যে লাখ হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এবার যখনই তুমি টেম্পারেচার দিচ্ছ, বা এখানে বলেছে বয়লিং পয়েন্ট, মানে কি তুমি টেম্পারেচার দেবে, যেটা লিকুইড ফেজ থাকবে সেখান থেকে সেটা গ্যাস হবে। এবার যখন এই ঘটনাটা ঘটছে তখনই কিন্তু এই হাইড্রোজেন বন্ডগুলোকেও ভাঙতে হয়, এবং এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙার জন্য কি হয় না, আলটিমেটলি আমাকে এক্সট্রা এনার্জি প্রোভাইড করতে হয়, এক্সট্রা তাপ দিতে হয়, এবং তার জন্যই এই যে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। আর যেটা বললাম মাথায় রেখো যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় এই তিনটের সাথে, ওকে, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনটে যদি থাকে তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এবং এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু খুব উইক বন্ড, এরকম নয় খুব স্ট্রং কোনো বন্ড, খুব উইক বন্ড, বাট এটা একটা বন্ড, এবং এটা ভাঙতে গেলেও কিন্তু এনার্জির দরকার হয়। এটাই হচ্ছে এই কোয়েশ্চেন্সের বা এই মানে কোয়েশ্চেনের জিস্ট বেসিক্যালি, ঠিক আছে। তো দেখি কি বলেছে। বলেছে ডাইপোল ইনসুলেশন হবে না, ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশনও হবে না, পোলার কোভ্যালেন্ট বন্ডিং হবে না, লাস্ট হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এটা হবে অ্যান্সার। ওকে, মাথায় রেখো যে হাইড্রোজেনের মানে এই যে এটা বললাম প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু অনলি হাইড্রোজেনেরই আছে, এবং এই তিনটের সঙ্গে এই হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। ওকে, চল দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে which of the following determines the chemical properties of an element? chemical properties of an element, মাথায় রেখো যদি বলে কেমিক্যাল প্রপার্টিজ তাহলে সেটার অ্যান্সার হবে নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ কোনো একটা অ্যাটম বা কোনো একটা পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করে তার কেমিক্যাল প্রপার্টি। আর যদি বলতো ফিজিক্যাল প্রপার্টি, যদি বলতো ফিজিক্যাল প্রপার্টি তাহলে হতো ডিপেন্ড করে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের ওপর। প্রোটন নাম্বার আর নাম্বার অফ নিউট্রন তার উপর ডিপেন্ড করে ফিজিক্যাল প্রপার্টি। আর যদি বলে কেমিক্যাল প্রপার্টি তাহলে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে লিউমেন, লিউমেন ইজ দ্য ইউনিট অফ। ঠিক আছে, এবার দেখো এখানে মানে মেনলি যে সমস্ত এক্সামগুলো তোমরা পাবে সেখানে কিন্তু ইউনিট মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং বিভিন্ন ইম্পর্টেন্ট যেমন ধরো ওয়ার্ক বললো, পাওয়ার বললো, এনার্জি বললো, এরকম বিভিন্ন টাইপের কিন্তু বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট তোমাকে জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে যে চারটে অপশানস দিয়েছে এই চারটে অপশনের ইউনিট আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমাদের সবটা সলভ হয়ে যাবে। তো ফার্স্টে বলেছে ইলুমিনেন্স। ইলুমিনেন্স মানে হচ্ছে কী বলে বোঝাই, মানে জিনিসটা কতটা মানে ব্রাইটনেস আর ইলুমিনেন্স কিন্তু সেম নয়। ঠিক আছে, ইলুমিনেন্স মানে দেখবে যেটা ধরো টিউব লাইট রয়েছে এবং টিউবের ওপরে একটা জিনিসের আস্তরণ রয়েছে, সেখানে লাইট বেরোচ্ছে এবং আলটিমেটলি যে মানে যে আলোটা বিকৃত হয়ে বেরোয় সেটাকে আমি বলি ইলুমিনেন্স। ওকে, তো ইলুমিনেন্স যেটা ইউনিট মাথায় রেখো সেটা হচ্ছে লাক্স, যেটা গায়ে মাখি সেটা নয়, এই লাক্স আলাদা ইউনিট, তো এর যেটা ইউনিট হচ্ছে লাক্স। ওকে, নেক্সট বলেছে ব্রাইটনেস, মাথায় রেখো ব্রাইটনেসের যদি বলি ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা। ওকে, লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন, আর লুমিনাস ইন্টেন্সিটি এটা হচ্ছে ক্যান্ডেলা। তো এখানে যেটা অপশনস অনুযায়ী কারেক্ট হবে দ্যাট ইজ অপশন সি, লুমিনাস ফ্লাক্স ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এই ধরনের, এবং এখানে দেখো যে চারটে অপশনই দিয়েছে সেই চারটে অপশনেরই কিন্তু মানে যেগুলো ইউনিট সেগুলো কিন্তু একটু ইউনিক। ওকে, অর্থাৎ এই ধরনের অপশনস কিন্তু বা এই ধরনের ফিজিক্যাল প্যারামিটার্স কিন্তু চট করে আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো হয়, এবং এগুলো যে ইউনিট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে which one of the following forces is a dissipative force? dissipative force. ওকে, তো ফার্স্টে জানতে হবে যে হোয়াট ইজ ডিসিপিটিভ ফোর্স। দেখো খুব সহজ বাংলায় বা যদি খুব সহজ ভাষায় আমি বলি, ডিসিপিটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যে কিনা কোনো সিস্টেম বা কোনো একটা ইকুইলিব্রিয়ামের মেকানিক্যাল এনার্জিকে অপোজ করে। ঠিক আছে, এই ফোর্সটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে অপোজেস
মাথায় রেখে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অপোজেস মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা জিনিসকে ধাক্কা দিচ্ছ, অর্থাৎ তুমি তার উপরে মেকানিক্যাল এনার্জি বা এনার্জি প্রয়োগ করছো যাতে মেকানিক্যাল ওয়ার্ক ডান হয়, তো সেই কারণে মেকানিক্যাল এনার্জি বললাম। এবার যদি এমন কোনো ফোর্স হয় যে তোমার যে তুমি ধাক্কা দিচ্ছ সেই ধাক্কা দেওয়াটাকে সে কী করছে, অপোজ করছে, তখন তাকে আমি বলবো ডিসিপিটিভ ফোর্স। ওকে, এবার এটা হলো এর একটা অ্যাঙ্গেল বা একটা পয়েন্ট, মাথায় রেখো। তার সঙ্গে হচ্ছে অপোজেস মোশন। অপোজিট মোশন, দেখো দুটো কিন্তু আলটিমেটলি একই জিনিস, যেটা আগের টাইমে বললাম এখানেও সেটাই হচ্ছে, যেটা মোশনকে মাথা দিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ডিসিপিটিভ ফোর্সের মানে কনসেপ্টটা। যদি এক্সাম্পল বলি, এক্সাম্পলগুলো খুব সহজ। যেমন ধরো একটা বললাম, কোনো মানে যারা হয়তো যাচ্ছে ফ্লাইটে করে, যেমন পাঠান সিনেমায় দেখিয়েছে শাহরুখ খান সেই প্লেন থেকে ঝাঁপ দেবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যখন সে ঝাঁপটা দিচ্ছে বা যখন প্যারাশুট খুলেনি, যখন সে লাফটা দিচ্ছে, তখন সে কি করবে না, একটা হাওয়া বা এয়ারের একটা বিপরীত বল ফেস করবে, যে হাওয়াটা মনে হবে যেন তাকে অপোজ করছে, বা তার যে নিচে নামার যে প্রক্রিয়া বা তার যে নিচে নামার যে মানে ওয়ার্ক ডান, সেটাতে সে বাধা সৃষ্টি করছে। তো সেটা একটা এক্সাম্পল অফ ডিসিপিটিভ ফোর্স। তেমন ধরো তুমি জলে সাঁতার কাটছো, সুইমিং করছো, সেখানেও কিন্তু জল তোমার মোশনের এগেনস্টে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে ডিসিপিটিভ ফোর্স। ওকে, মাথায় রেখো ফ্রিকশন ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স, ফ্লুইড রেজিস্ট্যান্স, এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ ডিসিপিটিভ ফোর্স। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, ফ্রিকশনাল ফোর্স। আর কি বললাম, ফ্রিকশনাল ফোর্স ছাড়া এয়ার রেজিস্ট্যান্সও হবে। ঠিক আছে, এয়ার রেজিস্ট্যান্স, তার সাথে জল বা যে কোনো ফ্লুইড রেজিস্ট্যান্স আসবে, এইগুলো হচ্ছে ডিসিপিটিভ ফোর্সের এক্সাম্পল। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে ইফ এ রেজিস্টিভ ওয়্যার ইজ এলংগেটেড ইটস রেজিস্ট্যান্স ইজ। দেখো এটা তো একদম জাস্ট জেনারেল ওহমস লয়ের একটা কনসেপ্টের কোয়েশ্চেন, তো এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, চলো দেখে নি কি হয়। আমরা যদি বলি রেজিস্ট্যান্স আর, এটা সবাই জানো কি হয়, রো ইন্টু এল বাই এ। এখানে রোটা কি, রো হচ্ছে রেজিস্টিভিটি। ওকে, রো হলো রেজিস্টিভিটি, আরটা হলো রেজিস্ট্যান্স বা বাংলায় রোধ, এল লেন্থ অফ দ্য ওয়্যার বা যে তারটা নিচে সেই তারটার লেন্থ, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ কোনো তারের রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে কার কার ওপর, লেন্থ বা তারটার দৈর্ঘ্য কত, তারটা ক্রস সেকশন এরিয়া কত, এবং এই যে রো বা যেটা বললাম এখানে আমি রেজিস্টিভিটি, এটা ডিপেন্ড করে ওই তারটা কোন ম্যাটেরিয়াল বা কি তার প্রপার্টি তার উপর। ঠিক আছে, তো এই যে ফর্মুলা বললাম বা এই যে এক্সপ্রেশন, এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবে। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে লেন্থটাকে বাড়ানো হচ্ছে, মানে ইফ এ রেজিস্টিভ ওয়্যার ইজ এলংগেটেড, লেন্থটাকে আমি বড় করছি। যদি এই এক্সপ্রেশন আমি লেন্থটাকে বাড়াই বা এল এর ভ্যালু ইনক্রিজ করি, তাহলে কি হবে, আর এর ভ্যালু বাড়বে, তাহলে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে ইফ এ ম্যাগনেট হ্যাজ এ থার্ড পোল দেন দ্য থার্ড পোল ইজ কল্ড অ্যাজ, মাথায় রাখো এটার অ্যান্সার হলো কনসিকুয়েন্ট পোল। জিনিসটা কি না, কনসিকুয়েন্ট পোল হচ্ছে মানে ধরো অনেক সময় রাখার ভুলের জন্য বা কোনো হয়তো প্রবলেম হয়েছে, সেই কারণের জন্য কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে যেটা ইন জেনারেল দেখা যায়, একটা নর্থ পোল একটা সাউথ পোল, এই দুটো পোল ছাড়াও একটা থার্ড পোল চলে আসে, এবং সেটা দেখতে কীরকম হয়, হয়তো বোথ সাইডেই আছে নর্থ পোল, মাঝখানে কোনো একটা ধরো বোথ সাইডে আছে নর্থ পোল, মাঝখানে কোনো একটা পোর্শনে আছে সাউথ পোল। তো এই ধরনের যে কন্ডিশন বা কেস, তখন সেই থার্ড পোলটাকে বলা হয় কনসিকুয়েন্ট পোল, মাথায় রেখে। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি কোনো থার্ড পোল চলে আসে কোনো ম্যাগনেটে, সেক্ষেত্রে তখন আমি সেটাকে কী বলবো, তো সেটার অ্যান্সার হচ্ছে কনসিকুয়েন্ট পোল। ওকে, সো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে সুইট টেস্ট অফ ফ্রুটস ইজ ডিউ টু, আমরা যে ফল খাই সেই ফলের মিষ্টি স্বাদের কারণ কি, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ আর রাইবোজ।
দেখো ল্যাকটোজ কোথায় পাওয়া যায়, যেগুলো ডেয়ারি প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট সেখানে পাওয়া যায় ল্যাকটোজ, ঠিক আছে। ফ্রুক্টোজ, আচ্ছা এটা হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা মাথায় রেখো যে এটা হচ্ছে সুইট টেস্ট অফ ফ্রুটস, এটার জন্য রেসপন্সিবল। তো অপশন বি এখানে রাইট অ্যান্সার, কোনো ডাউট নেই, এটার অ্যান্সার হবে ফ্রুক্টোজ। এবারে বলেছে মল্টোজ বা মাল্টোজ। মাল্টোজটা পাওয়া যায় মাথায় রেখো যেগুলো হুইট, বার্লি, ঠিক আছে, এই ধরনের খাবারে পাওয়া যায়। আর রাইবোজ, রাইবোজটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, নাম শুনেছো, আরএনএ। সেই আরএনএ এর একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট বা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের মানবদেহের পার্ট বা সমস্ত অ্যানিমালসের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো তার যে সুগার সেটা হচ্ছে রাইবোজ সুগার। এবং মাথায় রেখো এটা হচ্ছে 5C, এটা হচ্ছে 5C, মানে এর যে কার্বন, যেটা বেসিক্যালি মানে এটা 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, মাথায় রেখো। বা এই যে কার্বোহাইড্রেটটা সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, ঠিক আছে। যেমন ল্যাকটোজ হচ্ছে 2C, অর্থাৎ এর কার্বন নাম্বার হচ্ছে 2, ল্যাকটোজ বললাম 2C, ওকে, ল্যাকটোজ বললাম হচ্ছে 2C। ফ্রুক্টোজ 2C, সরি ফ্রুক্টোজ হচ্ছে 1C, ফ্রুক্টোজে একটাই কার্বন থাকে, ঠিক আছে, ফ্রুক্টোজকে বললাম 1C, একটাই কার্বন থাকে। ইন কেস অফ ল্যাকটোজ হচ্ছে 2C, দুটো কার্বন থাকে। মল্টোজটা হচ্ছে 2C, ঠিক আছে, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। এর আরেকটা নামও আছে, একে বলা হয় ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইডের এক্সাম্পল মাথায় রেখো মল্টোজ, ল্যাকটোজ দুটোই হবে। এটা হচ্ছে মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। আর রাইবোজ হচ্ছে মানে 5C বা 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, ওকে। তো এই ছিল এই কোয়েশ্চেনের ব্যাপারে আমাদের যেগুলো জানার দরকার ছিল। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে। বলেছে which is not a correct statement, ওকে, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট নয়, মানে আমাকে বার করতে হবে কোনটা ভুল আছে। ফার্স্টে বলেছে ফেনলস আর অ্যাসিডিক, এটা একদমই ঠিক কথা। ফেনলস অ্যাসিডিকই, কারণ হচ্ছে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় কোনো ধাতুর সঙ্গে যদি রিয়াকশন করা হয় তাহলে কিন্তু ফেনল রিয়াকশন করে। ফেনল জিনিসটা কি না, ফেনল জিনিসটা হচ্ছে বেঞ্জিন রিং উইথ হাইড্রক্সিল, এটা হলো তোমার ফেনল, ঠিক আছে। এবার এই ফেনলের ক্ষেত্রে নামও আছে আরো কিছু, একে বলা হয় কার্বলিক অ্যাসিড, একে বলা হয় কার্বলিক অ্যাসিড, এর আরেকটা নাম, ঠিক আছে। মাথায় রেখো যে এই ফেনলকেই বলা হয় কার্বলিক অ্যাসিড। তো এই কোয়েশ্চেনটা মানে বহু জায়গাতে আসে যে কার্বলিক অ্যাসিডের কেমিক্যাল নেম কি, সেটা আসে, ঠিক আছে, সেটা হলো ফেনল। মাথায় রেখো এটা একটা জিনিস। তার সঙ্গে মাথায় রেখো যে এটা মানে এদের যে অ্যাসিডিটি, ফেনলের অ্যাসিডিটি কিন্তু মোর দ্যান ঠিক আছে, এদের অ্যাসিডিটি কিন্তু অ্যালকোহলসের থেকেও বেশি। শুনতে একটু অড লাগলেও মাথায় রেখো এটা কিন্তু তোমাদের এক্সামের কোয়েশ্চেন্স বা এই স্টেটমেন্ট আকারে কোনোদিন এটাও দিতে পারে যে ফেনলস আর মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহলস, তো সেটা কিন্তু ঠিকই হবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। আর মাথায় রেখো, ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায় রাখলেই তোমাদের আপাতত হয়ে যাবে। নেক্সট বলেছে যে ইন বেঞ্জিন অল দ্য অ্যাটমস লাই ইন ওয়ান প্লেন, এটাও ঠিক কথা। বেঞ্জিন কি, বেঞ্জিন হচ্ছে C6H6, ওকে, C6H6, এবং এটা একটা রিং ফর্ম করে এবং এই রিংয়ে সবকটা কার্বন বা সবকটা অ্যাটম বলা ভালো, সবকটা অ্যাটম একটাই প্লেনে এক্সিস্ট করে, এটা মাথায় রেখো, ঠিক আছে। যে যদি বেঞ্জিন হয়, বেঞ্জিনের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটম সেম প্লেনে লাই করে, সেম প্লেনে এক্সিস্ট করে, ঠিক আছে। থার্ড বলেছে মিথাইলেটেড স্পিরিট কন্টেন্স অনলি মিথানল, এই যে মানে অপশনটা এটা কিন্তু রং, এটা কিন্তু ভুল। মাথায় রেখো যদি মিথাইলেটেড স্পিরিট হয় তাহলে মিথানল তো থাকবেই, তার সঙ্গে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইথানল থাকবে।
মেন কম্পোনেন্টই হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। সেই ইথাইল অ্যালকোহলের সঙ্গে একটা সার্টেন পার্সেন্টেজে মিথাইল অ্যালকোহলকে মেশানো হয়, সেটাই হলো মিথাইলেটেড স্পিরিট। তো এখানে এই অপশনটা ভুল আছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে অপশন সি। ওকে, লাস্ট কি বলেছে? লাস্ট বলেছে ডাইলিউট সলিউশনস কন্টেন লেস অ্যামাউন্ট অফ সলিউট। দেখো যদি বলি সলিউশন, না সলিউশনসের ক্ষেত্রে মাথায় রেখো যে এটা দুটো জিনিস মিশিয়ে তৈরি হয়। কি কি না, একটা হচ্ছে সলিউট, আর একটা হলো সলভেন্ট, ঠিক আছে। মানে যে কোনো মিশ্রণ যদি নিই, ধরো আমি বললাম নুন আর জলের মিশ্রণ নিয়েছি, সেটা একটা সলিউশন। এই সলিউশনের ক্ষেত্রে সলিউট হবে সল্ট বা নুনটা, আর জলটা হবে সলভেন্ট। ওকে, এটা মাথায় রেখো। তো এই হচ্ছে তোমার সলিউট আর সলভেন্টের কনসেপ্ট। এবার বলেছে যে ডাইলিউট সলিউশনস কন্টেন লেস অ্যামাউন্ট অফ সলিউট। ব্যাপারটা তো সেটা নয়, ব্যাপারটা হচ্ছে ডাইলিউট সলিউশন মানে হলো দ্য অ্যামাউন্ট অফ সলভেন্ট বেশি, মানে যে লিকুইডটা সেটা বেশি, ওই কারণে ডাইলিউট হয়েছে। তো ডাইলিউট সলিউশন যদি লাইনটা এরকম হতো যে ডাইলিউট সলিউশন কন্টেন মোর অ্যামাউন্ট অফ সলভেন্ট, দ্যাট উড বি কারেক্ট। বাট এখানে দিয়েছে ডাইলিউট সলিউশনস কন্টেন লেস অ্যামাউন্ট অফ সলিউট, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, সম্পর্কটা হচ্ছে সলভেন্টের সাথে। তো সেই কারণের জন্য এই অপশনটাও কিন্তু ঠিকই অপশন। এবং তুমি যদি ইয়েতে দেখো যে তার যে কনসিকুয়েন্স বা তার যেটা রিভার্স মিনিং, যদি অ্যামাউন্ট অফ সলভেন্ট বেশি হয় তার রেসপেক্টে কিন্তু অ্যামাউন্ট অফ সলিউট কমে যাবে। অর্থাৎ যদি ডাইলিউট সলিউশন হয় তার সলিউট কম থাকবে, সলভেন্ট বেশি থাকবে। আর যদি মানে ডাইলিউট না হয়, যদি দেখা যায় সেই মিশ্রণটা ঘনত্ব বেশি, ডেন্সিটি বেশি, তার ক্ষেত্রে সলিউটটা বেশি হবে, সলভেন্টটা কম হবে। এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তো এখানে যেটা অ্যান্সার হবে, দ্যাট অ্যান্সার উড বি অ্যান্সার সি, যেটা মিথাইলেটেড স্পিরিট কন্টেন্স নট অনলি মিথানল বাট অলসো ইথানল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন্সও কিন্তু তোমরা পাবে। তো এই ধরনের কোয়েশ্চেন্সকেও কিন্তু তোমরা চেষ্টা করে অ্যাটেন্ড করে আসার, বিকজ যদি তোমাদের জানা থাকে যে কী ধরনের কোয়েশ্চেন্স আসে, তাহলে তো তোমরা ডেফিনেটলি অ্যাটেম্পটও করতে পারবে, সলভও করে আসতে পারবে। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে দ্য ইনফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কার জন্য হয় না, এটা একটা প্রোটোজোয়ার জন্য হয়, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এবার এই প্লাজমোডিয়াম তার নিজের জীবনচক্র কমপ্লিট করার জন্য দুখানা হোস্টের দরকার হয়, একটা হচ্ছে মসকিউটো আর একটা হচ্ছে আমাদের হিউম্যান বডি। তো যেটা বললাম যে এর জন্য রেসপন্সিবল কে না, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম এটা কে? এটা আলটিমেটলি মাথায় রেখো, এটা একটা প্রোটোজোয়া। ওকে, এটা কার জন্য হয়? এটা হয় স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে এই রোগটা হয়। ওকে, অ্যানোফিলিস মসকিউটো, তার মানে সে হচ্ছে রেসপন্সিবল, এখানে ভেক্টরও বলতে পারো। তো এটা হলো ভেক্টর। এবার যে বললাম এই যে প্লাজমোডিয়াম যে প্রোটোজোয়াটা, তার পুরো লাইফ সাইকেল বা তার জীবন যে প্রক্রিয়া বা যে সবটা কমপ্লিট করার জন্য দুখানা পার্টের হয়। একটা হয় মশার দেহে বা মশার স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, আরও ঠিকঠাকভাবে বললে। আরেকটা আমাদের মানব দেহে হয়। এবার এখানে বলেছে ইনফেক্টিভ স্টেজ কোনটা। এই স্টেজটা মাথায় দেখো, সেটা হচ্ছে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েট স্টেজে যখন এই প্লাজমোডিয়ামটা পৌঁছায়, তখন সেই মশাটি আমাদের দেহে ওই ম্যালেরিয়ার যে মানে যে প্রোটোজোয়াটা বা যে কারণে আমাদের হবে ম্যালেরিয়াটা, সেটা আমাদের দেহে ছড়িয়ে দেয়। তো কোয়েশ্চেনের মিনিং হচ্ছে ইনফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়া কোনটা, সেটা হচ্ছে স্পোরোজয়েট। ওকে, এটা মাথায় রেখো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে কি আছে। এটা আমাদের এই সেটের লাস্ট কোয়েশ্চেন। তো এরপরে আমরা আবার কন্টিনিউ করবো ফ্রম দ্য আফটার দ্যাট থিং। তো এবং আমরা এখান মানে আমরা এরপর থেকে কিন্তু প্রতিটা সেশনে 15 কোয়েশ্চেন্স করে দেখব, ঠিক আছে। চলো দেখি এই সেটের লাস্ট কোয়েশ্চেন কি আছে। বলেছে which of the following is meant for the ex situ conservation of various species। দেখো এখানে তোমাদেরকে আগে একটু বুঝতে হবে ex situ কনজারভেশন মানেটা কি। ex situ কনজারভেশন মানে হচ্ছে যে যেগুলো একটু রেয়ার স্পিসিস বা যেগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস,
প্ল্যান্ট হোক, অ্যানিম্যাল হোক, ডাজেন্ট ম্যাটার, যেগুলো একটু এন্ডেঞ্জার স্পিসিস তাদেরকে তাদের মানে জন্মভূমি বা তারা যেখানে অরিজিন সেখান থেকে যদি আমি সরিয়ে নিয়ে এসে অন্য কোনো জায়গায় প্রিজার্ভ করি তখন তাকে বলা হয় ইন সিটু কনজারভেশন। এর এক্সাম্পল অনেক কিছু হয়, যেমন ধরো জু হয়, বোটানিক্যাল গার্ডেন হয়, ঠিক আছে, ন্যাশনাল পার্ক হয়, তারপর ধরো বললাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটাও হয়। কনসেপ্টটা হচ্ছে বা যেটা আমার লাগবে এখানে এই এক্স সিটু কনজারভেশন বলতে যেটা বোঝায় সেটা হলো কোনো রেয়ার টাইপের বা কোনো এন্ডেঞ্জার যদি কোনো স্পিসিস হয়, প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক, তাকে কি করা হয়, তাকে তার অরিজিন থেকে তুলে নিয়ে এসে কোনো একটা জায়গায় প্রিজার্ভ করা হয়, সেটাই হচ্ছে এক্স সিটু কনজারভেশন। ঠিক আছে, আমি দেখি অপশন অনুযায়ী কোনটা ঠিক হয়। স্পার্ম ব্যাংক ডেফিনেটলি হবে না, নো ডাউট। ব্লাড ব্যাংক হবে না, ঠিক আছে। বলেছে জার্ম প্লাজম ব্যাংক। এবার এই জার্ম প্লাজম ব্যাংকটা অনেকে শোনেনি, এটা দিয়ে জিন প্রিজার্ভ হয়। প্রিজার্ভেশন অফ জিন, যদি জিন প্রিজার্ভ করতে হয় তখন যে মানে ব্যাংক বলো বা যেখানে সেটা প্রিজার্ভ করা হয় সেটা হচ্ছে জার্ম প্লাজম ব্যাংক, এবং এখানে এটা হবে অ্যান্সার। ওকে, আর লাস্টে বলেছে হারবেরিয়াম। এটা জানো তোমরা, হারবেরিয়াম হচ্ছে যে যখন আমরা মানে ছোটোবেলায় বা যখন স্কুলে ছিলাম তখন ওই বিভিন্ন গাছগাছরা নিয়ে এসে, প্ল্যান্ট নিয়ে এসে আমাদের একটা খাতা হতো, প্র্যাকটিক্যাল কপি, সেখানে আমরা লাগাতাম। তো সেই যে কপিটা বা সেই যে কালেকশনটা সেটাকে বলা হয় হারবেরিয়াম। ঠিক আছে, এখানেও এটা একটা কালেকশন এবং এটাকে আমরা বাইরে থেকে তুলে নিয়ে এসে প্রিজার্ভ করছি, মানছি। প্রবলেম একটা জায়গায়, যেটা আমি বললাম প্রথমে খুব মানে খেয়াল করতে, সেটা হচ্ছে যেন এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়, কারণ এটাও কিন্তু ওয়ান টাইপ অফ বলতে পারো প্রিজার্ভেশনই, এবং এটা কিন্তু মানে অনেকটা বলা যায় এক্স সিটু কনজারভেশনেরই মতো, যে একটা জবা গাছের পাতাকে তুমি জবা গাছ থেকে তুলে নিয়ে এসে তোমার খাতায় লাগিয়ে সেটাকে রেখেছো, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ কনজারভেশন, বাট ইট ইজ নট এক্স সিটু। কারণটা হচ্ছে তারা এন্ডেঞ্জার্ড নয় বা তারা রেয়ার নয়। যদি এন্ডেঞ্জার বা রেয়ার হয় তখনই এই ওয়ার্ডটাকে আমি ইউজ করতে পারবো। তো ফর দ্যাট পারপাস এখানে যেটা পেলাম যে জার্ম প্লাজম ব্যাংক। এটা আরো এক্সাম্পল হয়, যেমন সিড ব্যাংক হয়, সিড ব্যাংক। ঠিক আছে, সিড ব্যাংকে দেখা যায় প্ল্যান্টের বিভিন্ন সিড বাইরে থেকে নিয়ে এসে স্টোর করা হয়েছে। তো এই ছিল আমাদের দ্য মিনিং অফ এক্স সিটু কনজারভেশন। ওকে, তো চলো এই ক্লাসে এতটাই থাক। আমরা এর পরের যে সেশন এরপর থেকে আমরা শুরু করবো, এবং তোমরা অবশ্যই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, বিকজ বিভিন্ন এক্সাম রিলেটেড যে সমস্ত থিওরিস বা ক্লাসেস তোমরা কিন্তু রেগুলার এই চ্যানেলে পাবে। চলো দেখা হবে আবার নেক্সট ক্লাসে।